আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ফ্যামিলি বাসে। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্টুডেন্ট ভিসা কিভাবে আমরা ফ্রান্সে অ্যাপ্লাই করতে পারবো, এটা প্রসেসিংটা কি। যেহেতু ফ্রান্স প্যারিস হচ্ছে সবার একটা স্বপ্নের শহর, এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া বিরল যারা ফ্রান্সে একবার হলেও না আসতে চান। আর হ্যাঁ, এখানে স্টুডেন্ট হিসাবে আসার জন্য, এখানে স্টাডি করার জন্য অবশ্যই অনেক ভালো একটা কান্ট্রি, কারণ ইউরোপের মধ্যে আমরা জানি যে ফ্রান্স অন্যরকম জনপ্রিয়। আর এখানে অনেক বেশি ফ্যাসিলিটিস আছে স্টুডেন্টদের জন্য। এখানে যদি একটা ট্যালেন্টেড স্টুডেন্ট আসে যারা পিএইচডি করে, দেখা যায় যে ওদেরকে সরকারের তরফ থেকে সব ব্যাপারে হেল্প করা হয়, ওদের লিটারেলি কোনো খরচও লাগে না। তো হ্যাঁ, ফ্রান্স স্টুডেন্টদেরকে সব ব্যাপারে অনেক বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। তো হ্যাঁ, রিসেন্টলি এসেছে একজন আমাদের ছোট্ট আপু, ওকে নিয়ে এসেছি আমরা আমাদের চ্যানেলে, যাতে আমরা রিসেন্ট যেহেতু সিস্টেমগুলো আপডেটস হতে থাকে, তো রিসেন্ট একটা স্টুডেন্ট ভিসায় যিনি এসেছেন তাকে আমরাও আজকে ওয়েলকাম জানাতে যাচ্ছি আমাদের চ্যানেলে। সো হ্যালো ইসি। হ্যালো পিঙ্কা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তোমার কাছ থেকে আমরা জানতে চাবো সব স্টুডেন্ট ভিসার ব্যাপারে, যা যা তুমি এক্সপিরিয়েন্স করেছো, কারণ অবভিয়াসলি যখন তুমি একজনের অভিজ্ঞতা থেকে শুনো ওটা অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে যতটা তুমি অনলাইনে রিসার্চ করবা বা সামথিং। তো হ্যাঁ, আমি এখন তোমাকে কোয়েশ্চেন করতে যাবো বিভিন্ন ব্যাপারে। তুমি যেহেতু রিসেন্টলি এসেছো, তুমি লাস্ট ইয়ারই এসেছো, তো আমি তোমার থেকে এর জন্য জানতে চাচ্ছি, কারণ ফ্রান্সে আমরা জানি যে কন্টিনিউ জিনিসপত্র একটু আপডেটেড হতে থাকে, একটু চেঞ্জ হতে থাকে রুলসে। সো আমার প্রথম কোয়েশ্চেন তোমার কাছে যে তুমি কেন ফ্রান্স চুজ করেছো স্টাডির জন্য? আচ্ছা, আমি বলতে চাই আমি অনেক আগে থেকে, যেমন আমি বিবিএ শেষ করে মাস্টার্স করার জন্য এখানে এসেছি। তো মাস্টার্স শুরু করার আগে, বিবিএ শেষ করার অনেক আগে থেকে আমি এসেছি 2020-তে। তো 2017 থেকেই আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি ফ্রান্সে আসবো। কেন? আমার এক ভাই আছে এখানে পড়াশোনা করে, ও মাস্টার্স শেষ করে এখন খুব ভালো একটা জব করছে। তো আবার আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে ফ্রান্সের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটি। দেন ফ্রেন্ডস যখন একটা ডিগ্রি আমি নিয়ে বাংলাদেশে যাবো, কিছু ফ্রেন্ড ওরা বাংলাদেশে গিয়েছে, তো ওরা খুব ভালো জব করছে। তো ওগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছিল যে সিভিতে যখন থাকবে যে তুমি কি জানো, তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে তুমি ফ্রেঞ্চ জানো, দেন তুমি ওখান থেকে একটা ডিগ্রি নিয়ে আসছো, মাস্টার্স ডিগ্রি নিয়ে আসছো, তো তুমি এখানে এসে তোমার ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইজিলি তুমি আমার কাছে মনে হয়েছে যে জবের ক্ষেত্রে এটা খুব ভালো আমাকে হেল্প করবে ফ্রান্স থেকে যদি আমি ডিগ্রি নিয়ে যাই, বিকজ দ্যাটস ইট। আর ফ্রান্স কেন, আমার কাছে মনে হয় যে ইউরোপীয় সেন্ট্রিসের মধ্যে ফ্রান্স হচ্ছে সবচেয়ে বেস্ট অবভিয়াসলি। সো আমি যদি ফ্রান্সে থেকে পড়াশোনা করে আমি চাইলে আশেপাশে অন্যান্য ইউরোপীয় অনেক কান্ট্রিগুলোতে আমি জবের জন্য যেতে পারবো বা হোয়াটএভার। সো আমার কাছে মনে হয় ফ্যাসিলিটি সবচেয়ে বেশি ইউরোপের কথা চিন্তা করি। ইউরোপ দেন ইট শুড বি ফ্রান্স। But why not any English speaking country? মানে এখানে তো ভাষাগত কারণে আমরা অ্যাকচুয়ালি খুব প্রবলেমে পড়ি, ইউ নো। হ্যাঁ, বাট বাংলাদেশে থাকতে কিন্তু আমরা সবাই ইংলিশ জানি। আমরা বিবিএ করেছি আই থিংক ইংলিশে, সো উই নো দ্য ইংলিশ। বাট ফ্রান্সে আসলে যেটা হচ্ছে যে আপনি ফ্রেঞ্চটা জানবেন, ভালো করে জানবেন, আরেকটা ল্যাঙ্গুয়েজ জানলাম। হ্যাঁ, অবশ্যই এটা একটা ট্যালেন্ট আমার জন্য। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। এটা জবের ক্ষেত্রে হোক, সব দিক থেকে একটা প্লাস পয়েন্ট, ফ্রেঞ্চ ডিগ্রি আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা। হ্যাঁ, অনেকেই কিন্তু এখন স্প্যানিশ শিখছে, বাংলাদেশে বসে ফ্রেঞ্চও শিখছে, জার্মানও শিখছে। ওয়ার্ল্ড ওয়াইড এই আদার ল্যাঙ্গুয়েজগুলো অনেক বেশি জবে যাচ্ছে, কোম্পানিগুলো ওদেরকে শিখাচ্ছে বা ওদেরকে একটা স্কুলে ভর্তি করতেছে যে তোমরা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখো বিজনেস এক্সপ্যান্ড করার জন্য। অবভিয়াসলি। আর ফ্রেঞ্চ অনেক বেশি রিনোন। ফ্রেঞ্চ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বলা যায় এখন। আগে যদিও স্প্যানিশটাকে বেশি কাউন্ট করা হতো, এখন যারা কানাডা যাচ্ছে, যে আমি 2017 যেটা বলছিলাম যে আমি হচ্ছে আগস্ট মাসে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য A1 কোর্স করেছি। তো তখন যেটা দেখলাম যে যারা ফ্রান্সে আসতে চায়, নট অনলি তারা, যারা কানাডা যেতে চাচ্ছে তারা ফ্রেঞ্চ শিখছে। হ্যাঁ, আমি কানাডা তুমি অবভিয়াসলি সার্ভাইভ করতে পারো, তুমি কেন ফ্রেঞ্চ শিখতেছো? বলে ওখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর ওখানে অনেক মানুষ ফ্রেঞ্চ বলে, তো আমি যদি না শিখি আমি পিছিয়ে যাবো। সো ওরা স্যালারি খুব ভালো পাওয়া যায়। এই দেশ থেকে ওরা ফ্রেঞ্চ শিখে যাচ্ছে কানাডা। সো
আমার কাছে মনে হচ্ছে ভাই ফ্রান্স ইজ আ গুড you made a definitely right choice. তো হ্যাঁ, আরেকটা ব্যাপার, এখন তুমি আমাদের সাথে একটু শেয়ার করলে ভালো হবে যে কিভাবে তুমি প্রসেসিংটা স্টার্ট করেছো, তুমি কি কি ব্যাপারগুলো খেয়াল রেখেছো, কি কি ডকুমেন্টস লেগেছে তোমার। তো আস্তে আস্তে তুমি এই ব্যাপারগুলো আমাকে বলবা। লাইক তুমি অলরেডি বলেছো যে তুমি A1 করেছো। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোর্সের জন্য আসলে স্টুডেন্ট ভিসায় আসেন, কি কোর্স করার জন্য আসছেন, যে লাইক আপনি অনার্স লেভেলের ব্যাচেলর লেভেলের মানে কোর্সের জন্য আসছেন না মাস্টার লেভেলের কোর্সের জন্য আসছেন। তো আমার যেমন আমি বিবিএ করেছি, তো বিবিএ শেষ করার পরে আমি আসছি মাস্টার্স, এখানে দুইটা আছে বা এমবিএও করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে এমবিএ না করে এমবিএতে যেমন বিবিএতে যেমন তুমি জানো পার্টিকুলার একটা সাবজেক্ট থাকে, তো এমবিএতেও সবগুলো সাবজেক্ট থাকে, একটা মেজর কিন্তু থাকে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল আমি মাস্টার্স একটা মেজর একটা সাবজেক্ট নিয়ে করতে চাই, বিবিতে যেমন মেজর সাবজেক্ট ছিল, কিন্তু এমবিএ করলে আমার সবগুলো সাবজেক্টটা ওটা ভালো, বাট আমি জাস্ট চাচ্ছিলাম যে আমি একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করি। তো এখানে মাস্টার্স হচ্ছে দুইটা, M1 M2। তো আমি M2 নিয়েছিলাম M1 না করে। তো M1 বা M2 দুটাই যদি করতে চাই মাস্টার ডিগ্রি হোয়াটএভার, বিবিএ বা ব্যাচেলরের ডিগ্রিটা শেষ করতে হবে, ওইটার সার্টিফিকেট মানে অ্যাপ্লাই করতে যা যা লাগে মাস্টার্সের জন্য বা এমবিএ এর জন্য, সেটা হচ্ছে বিবিএ এর ট্রান্সক্রিপ্ট, যদি সার্টিফিকেট পেয়ে থাকে সার্টিফিকেট, আদারওয়াইজ প্রফেশনাল সার্টিফিকেট, ভার্সিটি থেকে রেকমেন্ডেশন লেটার, সিভি, দেন আইএলটিএস করা থাকলে ভালো, কারণ অনেক ভার্সিটি ডিপেন্ড করে ভার্সিটির উপর। হ্যাঁ, যদি ইংলিশ স্পিকিং হয় কোর্সটা তাহলে তোমার আইএলটিএস লাগবে। আমার কাছে মনে হয় আইএলটিএস এর চাইতে ফ্রেঞ্চ যে কোর্সের যে A1 A2 রেগুলার সার্টিফিকেট এগুলো বেশি ম্যাটার করে। ওকে, ইয়া, কারণ এটা অনেক টিপিক্যাল ওদের ভাষা। বাট এটা আইএলটিএস ডিপেন্ড করে যে ভার্সিটির উপর ডিপেন্ড করে। কোন ভার্সিটি যদি চায় মেনশন করে দেয় যে না আমরা আইএলটিএস আমাদের প্রফেশনাল সিট আমাদের লাগবেই, তখন আইএলটিএস করতে হবে। যেমন আমি যে ভার্সিটি আমি আইএলটিএস দেই, তো আমার টার্গেট ছিল যে ভার্সিটিগুলো আইএলটিএস ম্যান্ডেটরি না। তো আমার যে ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে ইনসেক, আমি একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। তো ইনসেকে ওরা হচ্ছে আইএলটিএস ম্যান্ডেটরি ছিল না, তো আমি ওদেরকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি A1 এর যে অ্যাটেস্টেশন সার্টিফিকেট ওটা আমি অ্যাজ প্রসেস ওইটা আমি জমা দেওয়ার পরে তো আরো কিছু পেপারস, এটা হচ্ছে ভার্সিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সিভি, আরো রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, লাইক মোটিভেশন লেটার মধ্যে আরো কিছু কিছু জিনিস লাইক নিজের দিতে হবে যে তুমি কেন ফ্রান্সে আসতে চাচ্ছ, তুমি কেন এই কোর্স করতে চাচ্ছ, তুমি কেন এই ভার্সিটি চুজ করতেছো, আর তোমার লাইক প্রিভিয়াস স্টাডিটা এই কোর্সের সাথে কিভাবে রিলেট করে। দেন এটা করে আমরা যদি তোমাকে এখানে পড়ার সুযোগ দিই, এটা পড়ে তুমি ফিউচারে কি করবা, কি আলটিমেট গোল থাকে তোমার। এক্স্যাক্টলি। সো সবকিছুই মোটিভেশন লেটার আর লেটার অফ ইন্টেন্টে ডিক্লেয়ার করে এরকম একটা লেটার সাবমিট করতে হবে, সবকিছু মিলে সাবমিট করলে দেন ওরা হচ্ছে দেখবে, দেখে যদি মনে হয় যে না আমরা এই স্টুডেন্টকে নিতে পারবো, তখন ওরা একটা ইয়া করবে যে রিপ্লাই মেইল দিবে যে তোমাকে আমরা স্কাইপ ইন্টারভিউ নিব। তো শুধু আমি এগুলো দিয়ে যে অ্যাপ্লাই করে ফেলতে মানে তো স্কাইপ ইন্টারভিউ নিবে, সেখানে যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডেফিনেটলি আমি ফ্রেঞ্চ জানি না, তো এটা ইংলিশে ছিল ইন্টারভিউটা। তো যখন মার্কেটিং ডিরেক্টর স্কাইপে ফোন দেয়, সে তোমাকে অনেক কোশ্চেন করবে যে আমি ফার্স্টে চুজ করে নিছি যে আমি কি সাবজেক্টে পড়তে চাচ্ছি। ওকে, তো সরি একটু ইন্টারাপ্ট করি। তো ফার্স্ট যেটা একদম প্রথম ধাপ বলা যায় যে আমরা একটা ইউনিভার্সিটি সিলেক্ট করব যেটাতে আমরা আমি যে কোর্সটা করতে চাচ্ছি ওটা আমি পাচ্ছি, এমন কোন ইউনিভার্সিটি আমাকে চুজ করতে হবে ফার্স্ট অফ অল, দেন কোর্স, এন্ড সেই অনুযায়ী আমি মোটিভেশন লেটার কি কি লাগবে ওখানে কি কি ডিপেন্ড করে ওখানে সবকিছু। এটা ডেফিনেটলি যে যার যেটা ভালো লাগে ওটা অনুযায়ী যা রিসার্চ করতে হবে। ইয়া, ওকে, তাহলে ইন্টারভিউটার জন্য তুমি কিভাবে প্রিপেয়ার হয়েছো? ইন্টারভিউতে ওরা তোমাকে নর্মালি ফোন দিয়েছে, ফোন দিয়ে জাস্ট আস্ক করছে যে তুমি যে সাবজেক্টটা চুজ করেছো সেটা ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আমার বিবের মেজর সাবজেক্ট ছিল। তো তখন বলছে যে আমাদের যে ভার্সিটি এখানে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে ফুল 100% ইংলিশের না, এটা হচ্ছে 50% ইংলিশে 50% ফ্রেঞ্চে। তো তুমি কি এটা করতে চাচ্ছ? আই সেড যে মানে 50% ফ্রেঞ্চ আমি এখনো এক্সপার্ট না বা খুব ভালো লেভেলে জানি যে আমি পারবো। দ্যাট টাইম আমি বলেছি যে ওকে আমার মাইনর সাবজেক্ট ছিল ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট মাইনর ছিল, তো আপনাদেরকে এই সাবজেক্টে 100% লাইক ইংলিশে কোনো সাবজেক্ট আছে? তখন বলছে হ্যাঁ এটা হচ্ছে 100% ইংলিশে, সো তুমি তাহলে এটা করতে পারো। দেন আরো অনেক কোশ্চেন করেছে যে তুমি এই ওকে ফাইন আমরা তোমাকে ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা দিচ্ছি মাস্টার্স করার জন্য, দেন এটা করে তুমি কি করবে, তোমার আলটিমেট গোল কি, তুমি কি ক্ষেত্রে জব করবা? তো অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট আই সেড
I need to do bank job. আমারও বিবিএ করার টাইমে এটাই আলটিমেট বলছিলাম আমি ব্যাংকে জব Like, করব my father is a banker, so আমার obviously আমার ব্যাংকে জব করার অনেক ইচ্ছে Yeah, ছিল। of course. Then I said যে আমি তো ব্যাংকে জব করবো। দেন সে আমাকে আস্ক করলো যে তুমি কোন সেক্টরে, ব্যাংকের কোন সেকশনে তুমি হচ্ছে জব করতে চাও, এই সাবজেক্ট রিলেটেড। Then okay, I said foreign exchange department or anything like আমাকে ব্যাংকরা দিবে, আমি কোন সেকশনে জব করবো। যে কেন এরকম, কেন বাংলাদেশে এরকম, কেন আমাদের দেশে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়বো ওই সাবজেক্টে ওই সেকশনে জব করতে হবে। দেন এত কমপ্লিকেটেড হয়েছিল। দেন আমি ওকে ফাইন, আমি আসলে আরো একটা আমার লাইক ড্রিম আছে যে আমি ওকে ফ্যাকাল্টি জব করতে চাই। দেন ওরা সামহাউ ওদেরকে কনভিন্স করে ইন্টারভিউ দিয়ে দেন ওকে আমি অ্যাডমিশন নিলাম। ওকে অ্যাডমিশন নেওয়া শেষ। এখন হচ্ছে ভার্সিটি প্রসিডিউর, এনরোলমেন্ট ফি দিয়ে অ্যাডমিশনটা হচ্ছে বুক করতে হবে। ওকে ওকে সো আমার এই ফিটা তুমি কিভাবে দিয়েছো লাইক ওরা হচ্ছে ব্যাংক ডিটেইলস সবকিছু পাঠিয়ে দিয়েছে। দেন আমি এখানে বাংলাদেশের ব্যাংকে স্টুডেন্ট ফাইল খুলেছি একটা ব্যাংকে গিয়ে। তো ব্যাংকের স্টুডেন্ট ফাইলের মাধ্যমে ওই ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ওই টাকাটা আমি ট্রান্সফার করে আমার অ্যাডমিশনটা আমি বুক করেছি। এটা কি রিফান্ডেবল? হ্যাঁ এটা রিফান্ডেবল। লাইক আমার যদি এটার পরে তো কাহিনী আসে হচ্ছে ভিসার, এমবাসি ফিস, ধরো তুমি ভিসা নেগেটিভ আছে সেক্ষেত্রে ওরা আমাকে টাকাটা রিফান্ড করবে। আদারওয়াইজ আমাকে পরের সেশনের জন্য হচ্ছে রিঅ্যাডমিশন দেবে। ওকে সো কোনো প্রবলেম নেই, তো এটা সেফ। সেফ। বাট আচ্ছা, একটা যেহেতু অনলাইনেও অনেক কিছু দেখা যায় যে অনেক ফেক ওয়েবসাইট থাকে, তো তুমি কিভাবে চুজ করলা তোমার ভার্সিটিটা? লাইক তুমি কারো হেল্প নিয়েছো? হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে আমার আমি আইবিতে ছিলাম। তো আমার আইবির একটা ফ্রেন্ড, ও এই ইউনিভার্সিটিতে হচ্ছে ব্যাচেলর করেছে। ব্যাচেলর মানে ও বিবিএ করছিল, দেন ড্রপ আউট, মানে মাঝখান থেকে ও ব্যাচেলর করতে গিয়েছে, ব্যাচেলর শেষ করে দেন বাংলাদেশে খুব ভালো জব করছে। তো ও আমাকে রেফার করছে যে আমি তো ইউনিভার্সিটিতে ছিলাম, ইউনিভার্সিটিতে অনেক ভালো আর এত লাইক তোমার আইএলটিএস ছাড়াও তুমি অ্যাপ্লাই করতে পারছো, তো ভাই নট। দেন আমি অ্যাপ্লাই করেছি। ওকে কুল। আচ্ছা একটা কথা, মানে আউট অফ ইওর টপিক অবভিয়াসলি, ওখানে কোনো এজেন্সি এক্সিস্ট করে বাংলাদেশে এখানে স্টুডেন্ট ভিসায়? বাংলাদেশে অনেক স্টুডেন্ট ইমিগ্রেশন এজেন্সি আছে অনেক। ওকে, ফ্রান্সে আসার জন্য? হ্যাঁ ফ্রান্সে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, এনিওয়্যার, ওকে মালয়েশিয়া, এনিওয়্যার। সো বাট আমরা কিভাবে লাইক ধরো একটা নতুন স্টুডেন্ট, ও কিছুই জানে না, এখন ও এজেন্সির থ্রু কিছু করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি গাইডলাইন দেয় যে কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, কি কি পেপার লাগে, কিভাবে তুমি পেপারটা রেডি করবা, কিভাবে তুমি ইন্টারভিউর জন্য রেডি হবা, সবকিছু just a guideline. Okay. And for the guideline they will took some money. Yeah, of course. তোমার জন্য ফ্রিতে কেউ কাজ করবে না, নরমাল একটু চার্জ ওরা করবে, এগুলো ওরা কেন বসে আছে? ওকে, তাহলে দ্যাট মিন্স ইট এক্সিস্টস। Yeah. ওকে, বাট হ্যাঁ সবাই কেয়ারফুল থাকবেন যখনই কোনো এজেন্সির থ্রু আপনারা হেল্প নিচ্ছেন বা কিছু, কারণ আমরা সবাই জানি যে অনেক ফেক অ্যাভেলেবল, যেমন কি ওয়েবসাইটে মানে ইন্টারনেটেও যেমন অনেক ফেক ইউনিভার্সিটির অ্যাড দিয়েও কিন্তু অনেকে প্রবলেম ক্রিয়েট করে, মানুষের টাকা ওভাবে অনেক চুরি হয় বলা যায়। যে অবভিয়াসলি কাজ শেষ হয়ে যাওয়ার পর লাইক কেউ যদি এজেন্সি থ্রুতে কাজ করে, আমি যতটুকু শুনেছি আমার অনেক ফ্রেন্ডের কাছে, অনেকেই তো অ্যাপ্লাই করেছে, তো যখন ভিসা হয়ে যায়, অ্যাডমিশন হয়ে যাওয়ার পর যখন ভিসা হয়ে যায় ওই দেশে যাওয়ার জন্য, দেন ওরা একটা মানে কন্ট্রাক্টে অনেকে করে। হ্যাঁ আচ্ছা, কন্ট্রাক্ট না, লাইক ওরা হচ্ছে ওদের যে কাজটা করে দিয়েছে এটার জন্য ওরা একটা ওকে, দ্যাটস কুল। ওকে, আমরা যেখানে ছিলাম ওখানে আসি। তো ফাইনালি তুমি যখন অ্যাডমিশনটা বুক করলা ইউনিভার্সিটিতে, এর পরের প্রসেসিংটা কি ছিল? আচ্ছা, অ্যাডমিশন বুক করার পর তারপর আসে হচ্ছে আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছে, ফ্রান্সের ভার্সিটিতে অ্যাডমিশন শেষ। ওখান থেকে একটা কিছু কোনো লেটার বা কোনো অ্যাটেস্টেশন দিয়েছো? এনরোলমেন্ট ফি দেওয়ার পর যে অ্যাডমিশন বুক করলাম, তারপর ওরা একটা যে রেজিস্ট্রেশন লেটার পাঠাবে, ওকে, যে আমি এখন রেজিস্টার্ড স্টুডেন্ট ফ্রান্সের এই সেশনের জন্য, আপকামিং এই সেশনের জন্য আমি রেজিস্টার্ড স্টুডেন্ট। দেন হচ্ছে এগুলা নিয়ে আমার এম্বাসিতে এখন অ্যাপ্লাই করতে হবে। এখন হচ্ছে আমার ভিসা। সো ভিসার জন্য বাংলাদেশ এম্বাসিতে একটু টাইম লাগে। সো ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য 1.5 মাস টাইম লাগে। সো আমার 1.5 মাস আগে মানে একটা ভালো সময় নিয়ে তারপর আবার রেজাল্ট হতে 1-1.5 মাস টাইম লেগে যায়। তো আমার যে সেশন শুরু হচ্ছে, আমি বলবো যে সেশন যদি সেপ্টেম্বর সেশন হয়, ভিসার প্রসেসিং এর জন্য আমার মনে হয় জুন থেকে শুরু করে দেওয়া উচিত। মানে 3 মাস হাতে রাখা উচিত। এখানেও কিন্তু যখন তুমি ধরো ফ্রান্সে আছো, তখন যদি তুমি
কিছুতে অ্যাডমিশন নিতে চাও, এদের কিন্তু মেইনলি থাকে যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ওরা প্রিফার করে যে তুমি। হ্যাঁ, আমি আবার বলছি, আমি হচ্ছে গতবার সেপ্টেম্বরের জন্য আমি সেপ্টেম্বর সেশনের জন্য আমি অ্যাডমিশন নিয়েছিলাম। দেন হচ্ছে আমি যখন ভিসা জন্য এমবাসিতে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর হচ্ছে আমার রিজেক্ট হয়েছিল সেপ্টেম্বর সেশনে। দেন আমি আবার হচ্ছে ডিসার্টেড না হয় আমি আবার এগেইন ট্রাই করে আমি রিঅ্যাডমিশন, আমি রিফান্ড না নিয়ে আমি রিঅ্যাডমিশন নিয়ে আমি এই মার্চ সেশনের জন্য আমি আবার অ্যাপ্লাই করি। ওকে, তো ওই এখন এমবাসির যদি কথা বলতে চাই, এমবাসিতে অ্যাপ্লাই করার জন্য লাইক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রেজিস্ট্রেশন লেটার, দেন আবার ওখানে একটা লেটার অফ ইন্টেন্ট লাগবে, আর যা যা কাগজ ছিল ট্রান্সক্রিপ্ট এটসেট্রা সবকিছু নিয়ে ওরা মনে হয় ওদের ওয়েবসাইটে আছে কি কি পেপার লাগবে, তো সবকিছু জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সো ওই ডেটে যেতে হবে। অ্যান্ড ফ্রান্স এমবাসিতে ভিসা সেকশনে হচ্ছে একটা ইন্টারভিউ হয়, অ্যান্ড কালচার সেকশনে একটা ইন্টারভিউ হয়। ওকে, দুইটা ইন্টারভিউ হয়। তো ভিসা সেকশনের জন্য হচ্ছে সব পেপার সাবমিট করতে হয়, কি কি পেপার ওরা যা যা চেয়েছে। দেন ওই যে ওকে, সরি একটু ইন্টারাপ্ট করি, পেপারের ব্যাপারে ওরাই তোমাকে লাইক বলে দিবে যে ওদের কি কি ওয়েবসাইটে আছে কি কি পেপার লাগবে, ওরাই চাবে। ওগুলা নিয়ে যেদিন ইন্টারভিউ ডেট, অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওই দিন ওই পেপারগুলো নিয়ে একটা ফিজ আছে এমবাসি, লাইক আই থিংক আমার যতটুকু মনে আছে নিয়ার টু 10,000 হবে। ওকে, তো ওরকম নিয়ে ওই দিন যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেটে। দেন ভিসা সেকশন যখন পেপারগুলো জমা নিবে, সে একজন ফ্রেঞ্চ ছিল, আমি দুইবার একই মানুষ পাইছি, ফ্রেঞ্চ একজন। তাকে সে প্রত্যেকটা পেপার জমানোর সময় জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো, তুমি কোথায় থাকবা। এখানে আমি একটা জিনিস মিস করছি যে এমবাসিতে অ্যাপ্লাই করার আগে ফ্রান্সে এসে আমি কই থাকবো, আমার হাউজিংটা বুক করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, হ্যাঁ, মেডিকেল ইস্যু, মানে আমি শুনেছি যে মেডিকেল ইন্স্যুরেন্স এরকম হেলথ ইন্স্যুরেন্স করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আমি স্কিপ করি। নো, ইটস ওকে, কারণ যখন কেউ ট্রাই করবে স্টুডেন্ট ভিসার জন্য পেপার নোটারাইজ করে নিতে হয়। ওকে, যাতে ফেক কিছু না, সবগুলো পেপার নোটারাইজ করে। এন্ড এর মধ্যে আরো কিছু ব্যাপার আছে যে ফিনান্স কে করছে, স্পন্সর কে, যে ফ্রান্সে যে পড়াশোনা করব সেটা ফিনান্স কে, তো যে ফিনান্স বা স্পন্সর হবে তার অনেক পেপার লাগবে। অনেক পেপার মিস হচ্ছে তার একটা ব্যাংক সলভেন্সি, ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন, ব্যাংক স্টেটমেন্ট। এন্ড ব্যাংক স্টেটমেন্টটা আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমার 1 বছর বা 2 বছর কোর্স, যেটা টিউশন ফি এন্ড অ্যাকোমোডেশন ফি মিলে টোটাল যে কস্টটা হবে 1-2 বছর whatever যে কোর্সের ডিউরেশন, তার চেয়ে 5 টাইমস বেটার হওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। বিকজ অফ যে ওরা অ্যাকচুয়ালি এনশিওর করতে চায় যে তুমি দেশে ব্যাক করবো কিনা, ওইটা আমি আসছি, মানে তুমি এতই সলভেন্ট যে তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, আমার এনাফ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে, আই ডোন্ট নিড টু স্টে देयर লাইক। কারণ আসলে ফ্রান্সে কিছু, যেমন আমরা জানি যেটা মানবাধিকারের দেশ, তো এখানে আসলে অনেকে এসে থেকে যায়, দেখা যায় যে অন্যান্য কোনো বিষয় নিয়ে ওরা এখানে সেটেলমেন্ট ট্রাই করে, তো হ্যাঁ ওরা এই জিনিসটাতে অনেক গুরুত্ব দেয়। তো এর জন্য ব্যাংক স্টেটমেন্ট আমরা যত হায়ার দেখাবো এটা বেটার। ওকে ওকে, এটা একটা ভালো ইনফরমেশন। স্পন্সরের লাইক অনেক ডিটেইল ট্যাক্স পেপার এটসেট্রা অনেক কিছু ওরা এখন বলে দিবে, ওখানে ওয়েবসাইটে লেখা থাকে। তো যা যা লাগবে যে সবগুলো পেপার প্রপারলি রেডি করে, যা যা আপনার জানতে হবে আপনি কি কি পেপার দিচ্ছেন, বা প্রত্যেকটা পেপার ধরে ধরে আসতে হবে, এটা কিসের জন্য, এটা কি অ্যামাউন্ট কেস সেটেলমেন্ট সবকিছু, ভার্সিটি এই ভার্সিটিতে কেন যাচ্ছ, ফ্রান্সে কেন যাচ্ছে, এটা হচ্ছে ভিসা সেকশনে কাগজ নেওয়ার সময় জিজ্ঞেস করছে। ওকে, ওইটা গেল। তারপর হচ্ছে আবার কালচার সেকশন ইন্টারভিউ, ওইটাই আমার কাছে মনে হয় একদম নেই। ওকে, কালচার সেকশন, বিকজ ওখানে এই যে লাইক আমরা যেমন কথা বলতেছি, আমি ফেস টু ফেস, আমার ইন্টারভিউ এরকম একজন মেয়ে ছিল, তো ফেস টু ফেস ফার্স্ট হচ্ছে লাইক আমি সাথে ফ্রেঞ্চ বলা ট্রাই করছি, দেন আই জাস্ট ট্রাই টু কনভিন্স হার, দেন সে আমাকে অনেকগুলো কোশ্চেন করেছে, তো তার সাথে ইন্টারভিউটা কিরকম হচ্ছে সে ডিসাইড করবে। তো সে যদি দেখে যে না, আমার কাছে মনে হয় যে কালচার সেকশন ইন্টারভিউটা অনেক মেইন, তো ওখানে যদি মনে হয় একটু 19-20 হয়, রিজেক্ট হতে পারে। ওকে, তাহলে এটার জন্য ভালো প্রিপারেশন নাও, অনেক ইম্পর্টেন্ট। বাট তোমার এই ইন্টারভিউটা টোটালি ফ্রেঞ্চে হয়েছিল আর না, আমার ইংলিশেই ছিল, বাট আমি জাস্ট ফ্রেঞ্চ বলার ট্রাই করেছি যে আই নো ফ্রেঞ্চ, আমি ওখানে যে অ্যাট লিস্ট সার্ভাইভ করব, মানে আমি মোটিভেটেড ফ্রেঞ্চ শিখার জন্য এন্ড অল দ্যাট। ওকে, অফ কোর্স তোমার সেলফ মোটিভেশন দেখাতে হবে না, আদারওয়াইজ যখন দেখে যে তুমি লাইক একটা
ফ্রেঞ্চ অ্যাটেস্টেশন নিয়ে আসছো কোর্সে, তুমি ফ্রেঞ্চ জানো বা তুমি আইএলটিএস ফসিতে যে কোর্স করেছো, তো ওইটা দেখে ওরা অনেক বেশি লাইক কনভিন্স হয়ে যায়। ওকে, এন্ড কোর্স সবকিছু তোমার ফাইল সম্পর্কে তোমার পারফেক্টলি জানতে হবে যে তুমি এই কোর্সটা কেন করছো, এন্ড এগেইন সেম তুমি এই কোর্স করে তুমি কি করবা, তোমার ড্রিম কি, দেন ওখানে অনেক কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি মানে তোমার আলটিমেট গোলটার ব্যাপারে তোমার পারফেক্ট একটা ক্লিয়ার আইডিয়া ওদেরকে দিতে হবে। হ্যাঁ, আর এখানে এসে থাকার কস্ট কত এগুলো ওরা জিজ্ঞেস করবে, তুমি এখানে কত টাকা এভরি মান্থ, তোমার অ্যাকোমোডেশন ফি কত, তুমি এখানে কোথায় থাকবা, দেন এটসেট্রা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে মনে হয় আমরা অলমোস্ট সবকিছু শেয়ার করেছি। তো যে যে প্রসেসিং, তো তুমি একবার বলেছিলা যে তোমার ফার্স্ট টাইম ভিসাটা রিজেক্ট হয়েছিল, দ্যাটস ওয়াই তুমি রিঅ্যাডমিশন নিয়েছো। দ্যাটস ওয়াই আমি এটা খুব ভালো মতো মেনশন করলাম যে ব্যাংক স্টেটমেন্ট যে স্পন্সর তার ব্যাংক স্টেটমেন্ট একটু বেশি হওয়া দরকার, লাইক টিউশন ফি আর অ্যাকোমোডেশন ফি দুটো মিলায় যেটা আসে কোর্স ডিউরেশনে ওটার চেয়ে অনেক লাইক 5 টাইমস একটু বেশি হওয়া দরকার, যাতে ওরা মানে কনভিন্স হয়। যেমন ফার্স্ট টাইম যখন আমি দিয়েছি, জাস্ট আমি আমার 1 বছরের কোর্স ছিল, দ্যাটস ওয়াই আমি অ্যাকোমোডেশন টিউশন ফি মিলে জাস্ট মানে যতটুকু দরকার 1 বছর আমি ঠিক ততটুকু দেখিয়েছি ব্যাংক স্টেটমেন্ট। তো ওরা আমাকে লিখে দিছে যে এই রিজনে যে তোমার ফাইনান্সিয়াল ব্যাকআপটা যতটুকু আছে তোমার সেটা সেজুর দেওয়ার জন্য এটা এনাফ না। ওকে, সো দ্যাটস ওয়াই ওরা হচ্ছে আমাকে রিজেক্ট করে দিয়েছে, ওরা বলছে তুমি আবার ট্রাই করো। ওকে, তো নেক্সট টাইম যখন আমি প্রপারলি সবকিছু ফিনান্স দেখিয়ে যখন আমি অ্যাপ্লাই করেছি দেন ওরা দিয়েছে। ওকে, তো পয়েন্ট টু বি নোটেড যে এখানে অবশ্যই অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে। আর হ্যাঁ, নিজের মোটিভেশন দেখিয়ে, নিজের ইন্টারেস্টটা কি লেভেলের ওটা দেখিয়ে অবশ্যই ওদেরকে কনভিন্স করার ট্রাই করতে হবে অ্যাজ মাচ পসিবল। তো আরেকটা ব্যাপার আমি জানতে চাইবো তোমার কাছে, তুমি অ্যাকোমোডেশনের ব্যাপারটা এখানে কিভাবে ফিক্স করেছিলে? আচ্ছা, স্টুডাপার্ট একটা ওয়েবসাইট আছে, এটা স্টুডাপার্ট। ওকে, সো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওখান থেকে হচ্ছে অ্যাকোমোডেশনটা বুক করতে হবে। ওই বুকিং পেপার নিয়ে কিন্তু আমার কালচার সেকশনে বা ভিসা সেকশনে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে। ইন্টারভিউর জন্য ডেফিনেটলি ওই পেপারটা মাস্ট, ওই হাউজিং এর ওই পেপার যে তুমি এখানে এসে কই থাকবা, এটা তুমি আগে থেকে বুকিং না করে ডেফিনেটলি। হ্যাঁ, এখানেও ইট ক্যান বি হোটেল, বাট কতদিনের জন্য, লাইক তোমার 1-2 বছরের জন্য যদি থাকো, তুমি যদি হোটেল যদি দেখো 2-3 দিনের জন্য বুক করছো, ডেফিনেটলি না। মানে তোমার 1-2 মাস তুমি কোথায় থাকবে এর জন্য একটা প্রপারলি একটা ব্যবস্থা যদি না দেখানো হয়। তুমি কি এখানে তোমার কোনো রিলেটিভ যদি থাকে তাহলে ওর অ্যাড্রেস ইউজ করতে পারো? ওকে, দ্যাটস কুল। হ্যাঁ, ওকে, তো মেইন যেটা বুঝলাম আমি, ডকুমেন্টেশনের ক্ষেত্রে পরিচয়পত্র তো ডেফিনেটলি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে আর ন্যাশনাল আইডি দিলেই না? দুইটাই। ওকে, দুটাই। প্যারেন্টসদেরটা লাগবে, লাইক তুমি এখনো ম্যারিড না যেহেতু, সেই ক্ষেত্রে জাস্ট এনআইডি দিলে হয়ে যায়। ওকে, ন্যাশনাল আইডি। এগুলো নিয়ে যখন একজন কাজ করবে বা ট্রাই করবে, সে নিজেই দেখবে একটা স্টেপে কি কি লাগছে, সে যখন নিজে করবে সে নিজেই বুঝে যাবে। ডেফিনেটলি এইটুকু বুঝতেই হবে, কারণ নইলে আসলে আপনি যদি নিজে রিসার্চ না করেন, নিজে যদি রিসার্চ করে আপনি ডকুমেন্টগুলো রেডি না করেন, এই যে যেমনটি ও বললো ভিসা অফিসে যখন আপনি জমা দিতে যাবেন ডকুমেন্টেশনটা, তখন প্রবলেম হয়ে যাবে যে অর্ণব কোনটা চলতেছে, আলটিমেটলি দুইটাই চলতেছে, এখানে ফোকাস দিবা তোমরা। ওকে, তো হ্যাঁ যেটা বলছিলাম, ডকুমেন্টেশনের জন্য অবশ্যই নিজের রিসার্চ করতে হবে, কারণ এই যে যেমনটি ঐশী ওর এক্সপিরিয়েন্স থেকে বললো, যখন আপনি ভিসা অফিসে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে যাবেন তখনও কিন্তু আপনাকে সব ডকুমেন্টসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো হ্যাঁ, নিজে রিসার্চ করলে ওটা মাথায় সুন্দর করে থাকবে। তো আমরা ডকুমেন্টস এক্স্যাক্টলি কি কি লেগেছে ওটা বলছি না, কারণ এটা আমরা অবশ্যই একটা স্টুডেন্টের উপরই ছাড়বো, কারণ এইগুলো নিয়ে নিজের রিসার্চের অনেক ব্যাপার আছে, নইলে আপনি ওদেরকে কনভিন্স করতে পারবেন না, সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেস অনেক এটা আসলে ভ্যারি করে এক একটা স্টুডেন্টের ক্ষেত্রে, লাইক এক্স্যাক্টলি, কারণ তুমি এসেছো মাস্টার্স করতে, কেউ এক এক রকম, হ্যাঁ কেউ বিবিএ করতে আসতে পারে। এক্স্যাক্টলি ইয়া, বাট যেটা মাস্ট তুমি বলেছো যে রিসোর্সটা লাইক ব্যাংক স্টেটমেন্ট এন্ড হেলথ ইন্স্যুরেন্সটা বা হাউজিংটা ওয়েবসাইটে বা ওখানে মনে লেখা থাকে না যে ওরা জাস্ট বলে যে যতটুকু হলেই হবে, বাট এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি বলছি যে আমার মনে একটু বেশি থাকলে দেখালে ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা আমি অনেকের কাছে শুনেছি অ্যাকচুয়ালি এই রিজনে রিজেক্ট হয়। তবে হ্যাঁ, অনেকে ডিসহার্টেন হয়ে আর ট্রাই করে না, বাট তুমি এটা ভালো করেছো যদি আমি সেকেন্ড টাইম ট্রাই করেছেন, ইউ আর হিয়ার। আমার দেশে ট্রাই করে যে না এখানে আর হ্যাঁ হ্যাঁ, আই ফিল লাইক যে আমি গেলে এখানেই যাব। এক্স্যাক্টলি, ডিটারমিনেশন ইজ দ্য মাস্ট। আর এটা কালচার সেকশন, এটা ওরা খেয়াল
খেয়াল করে যে ইন্টারভিউ তুমি কতটা determined। এক্স্যাক্টলি মানে হাউ লাইক ব্যাড আই ওয়ান্ট টু Yeah, exactly। এটা না এখানেও তুমি যদি কোনো ফরমেশন বা কিছু করতে চাও ওরা এই জিনিসটা এখানেও দেখে তুমি কতটা মোটিভেটেড, তুমি কতটা ডিটারমাইন্ড। এক্স্যাক্টলি। তো হ্যাঁ এই ছিল ব্যাপার। আর এখানে এসে কেমন ফিল করছো? লাস্ট আমি এগুলো বলতে চাই, মানে জানতে চাই তোমার কাছে যে এখানে আসার পরে আলটিমেটলি তুমি কি ফিল করছো? I feel like আমি খুব ব্যাড টাইমে আসছি, লাইক আমি 14 মার্চে এখানে আসছি লাস্ট ইয়ার, just 16 মার্চ থেকে লকডাউন স্টার্ট দুদিন পরেই লকডাউন। আর আমি এখনো ভার্সিটিতে ক্লাস করতে পারি না, আমি অনলাইনে ক্লাস করে পুরো কোর্সটা শেষ হ্যাঁ এখন তো ডিসটেন্সে হচ্ছে স্টিল নাও লকডাউন এন্ড প্রবলেম লাইক এটা সবার জন্য কমপ্লিকেটেড সিচুয়েশনটা। তো হ্যাঁ আর এখন কি চিন্তা করছো যে এখানে স্টাডি করতে তোমার ভালো লাগছে, যদি অনলাইনে, বাট তোমার ভালো লাগছে? তোমার না আমার কাছে ভালো লাগছে, লাইক অনলাইনে যেটা আমার কাছে এই বাইরে এসে মাস্টার্স করা, লাইক আমাদের বাংলাদেশের যে পড়াশোনা আর এখানকার পড়াশোনা একটু টোটালি ডিফারেন্ট। ওকে লাইক আমার কাছে এই জিনিসটা, যেমন আমি যখন মাস্টার্স করেছি ওরা হচ্ছে সব অ্যাসাইনমেন্টে সবকিছু, লাইক আমি নিজে রিসার্চ করে আমি সবকিছু শিখেছি, মানে আমাকে একটা কিছু দিয়ে দেয় না যেটা মুখস্থ করে বা এটা পড়ে তুমি শিখে না। তো না এইখানে স্টাডি সিস্টেমটা অনেক ভালোই ব্যাপার যে তুমি কিছু বুঝে এক লাইনেও যদি বুঝিয়ে দাও দ্যাটস এনাফ। দ্যাটস কুল। তো আমি নেক্সট সেশনে যাব, কিছু কোশ্চেনস এসেছে আমাদের কাছে এই ব্যাপারে। তো হ্যাঁ আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তো ফিরে আসছি এখন। আমরা যেহেতু ফেসবুক পেজে আমরা দিয়েছিলাম যে যারা কোয়েশ্চেন করতে চান স্টুডেন্ট ভিসা রিলেটেড করতে পারেন, তাহলে আমাদের আমরা আনসার করার ট্রাই করব। তো হ্যাঁ ওইসে আমি কিছু কোয়েশ্চেন করি তোমাকে। হাসান মাহমুদুল ভাই লিখেছেন, বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা করতে কি আইএলটিএস করা লাগে না শুধু ফ্রেঞ্চ করলে আসা যায়? আচ্ছা আই থিংক আমি এটার অ্যানসার দিয়ে দিয়েছি। লাইক এটা হচ্ছে ডিপেন্ড করে ভার্সিটি কি চাচ্ছে ওটার উপর। ভার্সিটি যদি আইএলটিএস ডিমান্ড করে তাহলে ডেফিনেটলি ওই ভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে আইএলটিএস দিতে হবে। আর যদি কোনো কিছু এরকম না থাকে আইএলটিএস প্রফিসিয়েন্সি, দেন হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মানে A1 এর বা কোনো অ্যাটেস্টেশন বা কোনো সার্টিফিকেট কাজ লাগবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা একজন লিখেছেন নীল আকাশের চাঁদ, উনি লিখেছেন ভিসা হয় নাকি? আচ্ছা এটা খুবই নরমাল যে ভিসা তো ডেফিনেটলি হয়, কারণ ভিসা রিজেক্ট তো হয়, ভিসা হয়ও, হ্যাঁ অ্যাপ্রুভড হয়, কারণ এভরি ইয়ার অনেক স্টুডেন্ট এসে থাকে। হ্যাঁ ভিসা হয় দেখে ওইখানে। এনিওয়ে তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তানিয়া মান্নান লিখেছেন একাডেমিক কোয়ালিফিকেশন কতটুকু লাগবে আপু, এটার প্রসেস কিভাবে? তো প্রসেস নিয়ে আমরা এতক্ষণ বলেছি, একাডেমিক কোয়ালিফিকেশনের ব্যাপারে কি? আচ্ছা এটা হচ্ছে কেউ যদি ব্যাচেলর করতে আসে ডেফিনেটলি ইন্টার আর এ লেভেল করে আসতে হবে, আর যদি কেউ মাস্টার্স বা এমবিএ করতে আসে তাহলে ডেফিনেটলি ব্যাচেলর করে আসতে হবে। দ্যাটস ইট। ওকে ইয়া আচ্ছা আরেকটা কোয়েশ্চেন এসেছে যে কত এজ হওয়া লাগবে, মানে বয়সটা কিরকম হওয়া লাগবে? অবশ্যই 18 বছর উপরে, মানে 18 প্লাস হতেই হবে। ওকে হ্যাঁ স্টুডেন্ট ভিসা এটা কমন। ইয়া এটা কমন। ওকে নেক্সট কোয়েশ্চেন, এটা আমার কাছে মেইল এসেছিল মহিবুর রহমানের। ওকে তিনি জানতে চেয়েছেন, আমি এখন ব্যাচেলর পোল্যান্ডে শেষ করেছি, এখন মাস্টার্স করছি, এখন আমি চাচ্ছিলাম ফ্রান্সে মুভ করতে স্টুডেন্ট ভিসা নিয়ে। তো ওনার মেইন কোয়েশ্চেন হচ্ছে যে ইংলিশে পড়া যাবে নাকি ফ্রেঞ্চ ভাষায় পড়তে হবে? এখানে ইংলিশে বহুত মানে আছে, অনেক মাস্টার্স কোর্স করাচ্ছে, আবার ফ্রেঞ্চও করাচ্ছে, তো দুইটাই পসিবল। হ্যাঁ সে যেখানে অ্যাপ্লাই করবে যেখানে সে পাবে অ্যাডমিশন বেসিস। আচ্ছা তিনি আরেকটা কোয়েশ্চেন করেছেন, আর যদি ফ্রান্সে আসি ওইখানে কি স্টাডি কমপ্লিট করতে হবে নাকি তার আগে চাইলে ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবো? এখানে হচ্ছে যে কোনো কোর্স শেষ করার পরে, মানে আমি ব্যাচেলর লেভেলটা জানি না, মাস্টার্সের কোর্স শেষ করার পরে 1 বছরের এপিএস ভিসা দিবে। 1 বছরের এপিএস ভিসাটা হচ্ছে যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমার ওই সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ করতে হবে 1 বছরের মধ্যে, আদারওয়াইজ আমার এই 1 বছরের ভিসা শেষ হয়ে গেলে আমাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ওকে। তো এই ছিল কিছু কোয়েশ্চেনের আনসার যেগুলো আমার কাছে মনে হয়েছে জানালে ভালো হয়। তো দ্যাট ইজ অল অ্যাবাউট। তুমি কি আর কিছু অ্যাড করতে চাও, লাইক তোমার আর কিছু সাজেশন যদি দেওয়ার থাকে জাস্ট ফ্রিলি তুমি বলতে পারো। আচ্ছা ফ্রান্সে লাইক স্টুডেন্ট অ্যাডমিশন হয়তো পেয়ে যাবেন, বাট অ্যাম্বাসিটা ফেস করতে গেলে সেখানে কালচার সেকশন বা ভিসা সেকশন যে ইন্টারভিউ হোক না কেন আপনার ফ্রান্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে।
সম্পর্কে রিসার্চ করেন, আপনার ভার্সিটি সম্পর্কে রিসার্চ করেন, জানেন আপনার কোর্সটা সম্পর্কে জানেন, আপনার ফিউচার গোলটা আপনি শিওর ভাবে আপনি যেন বলতে পারেন। তো সবকিছু যদি আপনি প্রপারলি ইন্টারভিউটাতে ফোকাস করেন অ্যাডমিশনের পরে, আমার মনে হয় হয়ে যাবে। তো অল দ্য বেস্ট সবাইকে, ইনশাআল্লাহ সবাই লেগে থাকুন, ইনশাআল্লাহ সবার জন্য এরকম অ্যাপ্রুভ হয়ে সবাই যেন চলে আসতে পারে স্টুডেন্ট ভিসা। হ্যাঁ, আমরা এখানে বাংলাদেশের একটা ভালো কমিউনিটি করতে চাই ফ্রান্সে। তো হ্যাঁ, সঙ্গে থাকবেন, সাথেই থাকবেন, সেফ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ঐশীর জন্য অনেক শুভকামনা। ঐশী, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় হ্যাপি বার্থডে। Yes, don't forget that. Okay, আল্লাহ হাফেজ। Assalamualaikum সবাইকে, welcome back to our channel Family Buzz. আপনাদের অনেক লাইক, কমেন্ট, শেয়ার আর মেসেজ আমাকে ওভারওয়েলমড করে দিয়েছে। সত্যি আমার খুব ভালো লেগেছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন। তবে একটা রিকোয়েস্ট করব, প্লিজ কমেন্টগুলো আপনারা আমাদের অফিসিয়াল পেজে কমেন্ট সেকশনে করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে করবেন। তাহলে আমার জন্য রিপ্লাই করাটা খুব বেশি ইজি হবে, কারণ অনেকে পার্সোনালি টেক্সট করে থাকেন, অনেক সময় আমি দেখতে পারি না, কারণ অনেক রেসপন্সিবিলিটিস আছে আমার, বুঝতেই পারছেন আমি তো 2 বাচ্চার মা। তো হ্যাঁ, আমি রিকোয়েস্ট করবো যে সবাই কমেন্ট করে প্লিজ জানাবেন। তাহলে যেটা হবে, আমি আমার সবাইকে আলাদা আলাদা করে আনসারটা বারবার লিখতে হবে না। যাদেরও এই জিনিসগুলো জানার থাকে ওরা ইজিলি জেনে যাবে। তো হ্যাঁ, প্লিজ আপনারা কমেন্ট করবেন আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজের কমেন্ট সেকশনে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে। তাহলে আমার জন্য খুব ভালো হবে রিপ্লাই করতে। তো এটা ছিল একটা ব্যাপার। আই হোপ আপনারা এটা অন্যভাবে নেবেন না, কারণ আসলে অনেক বেশি রেসপন্সিবিলিটিস আর অনেক সময় মিস করে যাই কিছু। আমি চাই না একটা কমেন্টও, একজনেরও একটু ইনকোয়ারিও আমি মিস করি, কারণ আমি রিয়েলি চাই যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা জেনেছি আমি সবাইকে জানাতে চাই। আর আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনাদের কাছে যারাই কিছু জানতে চাবে ওদেরকে ইজিলি আমার ভিডিওটিও শেয়ার করে দিতে পারেন বা নিজেরা জানিয়ে দিবেন। সেই এইভাবেই তো আমরা এগিয়ে যেতে পারবো ফ্রান্সে, তাই না?